প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। তা আজকেই বুঝতে পারছো কোশ্চেন অ্যান্ড অ্যান্সার মুগলি অ্যামং দ্য উলফস পার্ট 2, অর্থাৎ এর আগে আমি পার্ট 1 অলরেডি আপলোড করে দিয়েছি। তা যারা যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, পার্ট 1 দেখে নেবে, তাহলে তোমাদের কন্টিনিউটি বজায় রাখতে সুবিধা হবে। চলো তাহলে আজকের পার্ট 2 শুরু করা যাক। দেখো, আগের দিনও আমি বলেছি যে যখন প্রশ্নোত্তরগুলো তোমরা করবা, এটা মুখস্থর জায়গা না, ওকে? তোমাকে ল্যাঙ্গুয়েজটা শিখে নিজের মতো করে রিওয়ার্ডিং করতে হবে। তা তুমি যদি ভাবো যে আমি প্রশ্নোত্তরগুলো মুখস্থ করে বেরিয়ে যাব, হবে না। বইয়ের ল্যাঙ্গুয়েজ না লেখাটাও ভালো, মোটামুটি নিজের মতো করে যদি রিরাইট করতে পারো সেটা বেটার হয়, ওকে? তাহলে দেখো, আজকে আমি যে ইউনিট 2 এর যে কোশ্চেনগুলো রয়েছে, কোশ্চেন দ্য অ্যান্সার, সেগুলো আমরা ক্লিয়ার করছি, ওকে? একদম ধরে ধরে বাংলা ধরে কোন গ্রামার রিলেট করছে, সেই গ্রামারের কনসেপ্টটা কী, সব কিছু শিখবো। তাহলে আমার সঙ্গে থাকো, ওকে? চলো লেটস গেট স্টার্ট। দেখো, প্রথম প্রশ্ন ছিল হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। কী ছিল সব থেকে সুন্দর জিনিস পৃথিবীতে? মনে করে দেখো, মা নেকড়ে বলেছিল যে ওই যে মানুষের বাচ্চা দেখা গিয়েছিল, সেই মানুষের বাচ্চাটাই ছিল সব থেকে সুন্দর এই পৃথিবীতে। আমি কি লিখলাম? মা নেকড়ের মতে একটি মানুষের বাচ্চা সব থেকে সুন্দর এই পৃথিবীতে। ঠিক আছে, তো ইংরেজিটা কি করলাম? অ্যাকর্ডিং টু মাদার উলফের মতানুযায়ী এ ম্যানস কাফ ইজ দ্য ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। মা উলফের মতানুযায়ী একটা মানুষের বাচ্চা হয় সব থেকে সুন্দর জিনিস, বা ইজ দ্য ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সুন্দর। তার মতে, তার আপেক্ষিক ধারণা, তার মতে মনে হয়েছে। ঠিক আছে, তাই এবার প্রশ্ন হচ্ছে, এটা নয় বুঝলাম, কিন্তু এবার এর সঙ্গে যে রিলেটেড যে স্ট্রাকচারটা রয়েছে, যে গ্রামারটা রয়েছে, সেটা আমরা কিন্তু শিখবো। সেটাই মেইন। তোমাকে যে গল্পগুলো আছে না, গল্পগুলো তোমার তো থিমেটিকভাবে তুমি শিখবাই, যে একটা লেসেন দেয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে ল্যাঙ্গুয়েজটাও কিন্তু সাইমultaneously যুগপৎভাবে তোমাকে শিখতে হবে। এটা কিন্তু মাথায় রাখবা, ওকে? ল্যাঙ্গুয়েজটা কিন্তু তুমি ইন্টিগ্রেটেড ওয়েতে শেখো, এটাই মূল জায়গা। তা কনসেপ্ট অফ বিভার, দেখো ভালো করে খেয়াল করো, এখানে ইজ আছে, ইজ সিঙ্গেল ভার্ব আছে, ইজ। এই ইজটা কি? আসলে ইজটা হচ্ছে বিভার, হওয়া ভার। বি কথার কথা হচ্ছে হওয়া, ঠিক আছে? এই যে বিভার, বিভ হচ্ছে হওয়া ভার, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে হওয়া। তা এই যে বিভার, এই বিভার্বের আবার তিনটা ফর্ম আছে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপেল ফর্ম। তোমরা জানো প্রেজেন্ট ফর্মে বি মানে হয় বোঝাতে, এম ইজারের মধ্যে একটা বসে। এবার এম কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় বসে, মোটামুটি তোমাদের ধারণা আছে, ঠিক আছে? এবার তাও আমি একটু বলে দিই, আই এর পরে এম বসে, সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ বসে, প্লুরাল সাবজেক্ট হলে আর বসে। এই সংক্রান্ত আমি একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেটাও দেখতে চাইলে দেখতে পারো, ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওকে? এবার দেখো, পাস্ট ফর্মে কি বি ওয়াজ ওয়্যার। এখানে ওয়াজ মানে ছিল, ওয়্যার মানে ছিল। সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট হলে ওয়াজ ফলো হবে, প্লুরাল সাবজেক্ট হলে ওয়্যার ফলো হবে। আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে বিন, যেটা প্যাসিভ ভয়েসে এবং পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, ওকে? তা বি ভার্ব, এই তিনটে ফর্ম। বি ভার্ব কিন্তু আমরা মূলত দুইভাবে ব্যবহার করে থাকি। এক, ইন্ডিপেন্ডেন্টভাবে, অর্থাৎ বি ভার্বই হচ্ছে স্বাধীন, অন্য কোনো ভার্ব থাকবে না, সেক্ষেত্রে বি ভার্বের মানে হয় হওয়া। আর একটা হচ্ছে বি ভার্ব হচ্ছে ভয়েস গঠন করতে এবং টেন্স গঠন করতে। তোমরা দেখবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন তুমি কথা বলো বা কিছু লেখো, আমি পড়ছি, আই অ্যাম রিডিং, এখানে কিন্তু অ্যামের কোনো নির্দিষ্ট মানে নেই। এখানে অ্যামটা জাস্ট বসেছে হচ্ছে গিয়ে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা তৈরি করার জন্য, ওকে? তারপর যদি বলি হি ইজ প্লেয়িং, সে খেলছে, এখানে ইজের কিন্তু কোনো হওয়া মানে নেই, ইজটা জাস্ট বসেছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য। রাইজ ইজ ইটেন, ভাত খাওয়া হয়, এখানে ইজটা বসেছে কেন? প্যাসিভ, সিম্পল প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস গঠন করার জন্য, ওকে? তাহলে বুঝতে পারছো যে বি ভার্ব শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট হিসেবে বসে না, বি ভার্ব কিন্তু তোমার টেন্স ভয়েস গঠন করতেও বি ভার্বের ব্যবহার করা হয়, ওকে? তাহলে এখানে এই যে ইজটা যে তুমি দেখতে পাচ্ছ, এটা কি? এখানে কিন্তু বি ভার্বের ইন্ডিপেন্ডেন্ট ইউজ। এখানে কিন্তু বি ভার্বের যে ব্যবহারটা করা হয়েছে একান্তই হওয়া অর্থে, ঠিক আছে? তাহলে বি ভার্বের এখানে ইন্ডিপেন্ডেন্ট ইউজ, স্বাধীনভাবে বি ভার্বটা বসেছে, যার মানে হচ্ছে হওয়া,
কনসেপ্ট ক্লিয়ার প্রথম প্রশ্নের সঙ্গে। এবার দেখো দ্বিতীয়, দেখো ডেসক্রাইব দ্য ব্রাউন বেবি অ্যাজ হি কেম টু দ্য উলফস ডেন। বলছে কি যে এটা বাদামি রঙের যে বাচ্চাটা, বুঝতে পারছো কার কথা বলছে, তাকে বর্ণনা করো যে এই মুহূর্তে সে উলফসের গুহাতে এসেছিল, নেকড়ের গুহাতে, ডেন মানে গুহা। তা আমি কি লিখলাম, বাদামি ছেলেটি একটি নিচু গাছের ডাল ধরেছিল এবং সে প্রায় চুল ছাড়া ছিল। বুঝতে পারছো? তাহলে এটাকে আমি ট্রান্সলেট করব, দেখি ট্রান্সলেট করে কি হলো। দ্য ব্রাউন বেবি হেল্ড এ লো ব্রাঞ্চ অ্যান্ড হি ওয়াজ অলটুগেদার উইদাউট হেয়ার। ওকে, এবার দেখো এখানে কনসেপ্ট কি রয়েছে, এখানে কনসেপ্ট অফ পাস্ট ইনডিফিনিট টেন্স। কি করে বুঝলাম, এই দেখো এই যে হেল্ড কথাটা এসছে হচ্ছে হোল্ডের V2। এবার বলি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স কি, একটু ধারণা দিয়ে দিই। এটা এত টেন্সের চ্যাপ্টার তো অনেক বড়, তাও আমি জাস্ট প্রসঙ্গক্রমে একটু ব্যাপারটাকে ঝালিয়ে দিচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্স বলতো ইনডিফিনিট কথার মানে কি, ইনডিফিনিট কথার অর্থ হচ্ছে যেটা ডেফিনিট নয়, যেটা সুনির্দিষ্ট নয়, যেটাকে আমরা কোনো সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারি না। আচ্ছা তোমরা ভালো করে, তোমাকে যদি দুটো কথা বলি, একটা কথা সে যদি বলি সে পড়ে, আর যদি বলে সে পড়ছে, এই দুটোর মধ্যে এটাকে ইনডিফিনিট বলছি আর এটাকে ইনডিফিনিট বলছি না, এটাকে কন্টিনিউয়াস বলছি। কেন? কারণ এই ক্ষেত্রে আমি বুঝতে পারছি না যে তার কাজটা রানিং কি না। এটা বুঝতে পারছি সে বর্তমানে কাজটা করছে, প্রেজেন্টে কাজ করছে, কিন্তু তার কাজের ধরনটা কি, সেটা কি এখনও কন্টিনিউ চলছে, রানিং, সেটা বুঝতে পারছি না। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখো দুটো বৈশিষ্ট্যই কিন্তু বুঝতে পারছি। কি বৈশিষ্ট্য বুঝতে পারছি? বুঝতে পারছি যে সে পড়ছে মানে কাজটা এখন বুঝতে পারছি প্রেজেন্ট টেন্সে, প্লাস এটাও বুঝতে পারছি যে কাজটা রানিং চলছে। দুটো জিনিস বুঝতে পারছি, বোঝা গেল? তাহলে এইখানে আমি কি, এখানে ডেফিনিটভাবে বলে দিয়েছে যে কাজটা রানিং চলছে, এখানে ডেফিনিট ব্যাপারটা আছে, কিন্তু উপরে ডেফিনিট ব্যাপারটা নেই, ওটা একটা ইনডিফিনিট ব্যাপার, প্রেজেন্ট টেন্স এইটুকুই। কিন্তু প্রেজেন্ট টেন্সে কাজটা কীভাবে হচ্ছে, তার ম্যানারটা কি, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। বুঝতে পেরেছো? তো সেই কারণে এটাকে সিম্পল, তাহলে সে পড়ে সে পড়ছে, ইনডিফিনিট কোনটা? পড়ে। সে খায় সে খাচ্ছে, ইনডিফিনিট কোনটা? খায়। সে দেখে সে দেখছে, ইনডিফিনিট কোনটা? দেখে, কারণ ডেফিনিটভাবে বলতে পারছি না। আর ঠিক আছে, আর এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটের কথা বললাম। পাস্ট ইনডিফিনিটের একই রকম, সে খেয়েছিল সে খাচ্ছিল। যখন খেয়েছিল বলছি তখন কিন্তু কি হচ্ছে, ইনডিফিনিট, ডেফিনিটভাবে বলছি না। এটুকু জানি কাজটা অতীতে হয়েছে, কিন্তু অতীতের কাজটা কিভাবে হয়েছে, রানিং ছিল কি না, আগে পরে কখন হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। তাই খেয়েছিল পাস্ট ইনডিফিনিট, সে পড়েছিল পাস্ট ইনডিফিনিট, সে শুয়েছিল পাস্ট ইনডিফিনিট। কিন্তু যদি বলি সে খাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস। কেন? তার কারণ হচ্ছে খাচ্ছিল যখন বলছি না, তখন আমি বলে দিচ্ছি যে কাজটা অতীতে হয়েছে, প্লাস কাজটা কি তোমার রানিং ছিল। তাহলে ডেফিনিটভাবে বলতে পারছি কন্টিনিউয়াসে, কিন্তু ইনডিফিনিট কথার মানেই তো তাই যে ডেফিনিট বোঝা যাবে না, শুধু এটুকুই বোঝা যাবে বর্তমান অতীত, এর বেশি কিছু বোঝা যাবে না। এর জন্যই এগুলোকে ইনডিফিনিট টেন্স বলা হয়, বা কেউ কেউ সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট এরকম বলে। ঠিক আছে, তাহলে তার সূত্র আমরা জানি, অ্যাক্টিভ ভয়েসের তার সূত্র হচ্ছে সাবজেক্ট যোগ ভার্বের পাস্ট ফর্ম যোগ অবজেক্ট, এস যোগ V2 যোগ অবজেক্ট, আর প্যাসিভ ভয়েস হচ্ছে অবজেক্ট ওয়াজ ওয়্যার V3। ওকে, এবার দেখো এটা তো বুঝতেই পারছো অ্যাক্টিভ ভয়েস। এবার অ্যাক্টিভ প্যাসিভ কী করে চেনে সেটা নিয়ে আমি পরে বলবো, কারণ এখানে খুব বড় হয়ে যাবে। বাদামি ছেলেটি একটি নিচু গাছের ডাল ধরেছিল, ধরা হয়েছিল বলেনি গাছের ডাল, সে ধরেছিল, অর্থাৎ এখানে সাবজেক্ট অ্যাক্টিভ, যেখানে সাবজেক্ট সরাসরি কাজ করে সেটাই তো অ্যাক্টিভ ভয়েস, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সূত্র কি, সাবজেক্ট V2 যোগ অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে ব্রাউন বেবি। ঠিক আছে, হেল্ড কথাটা কোত্থেকে এসছে, হেল্ড কথাটা এসছে হোল্ড থেকে, HOLD, হোল্ড। হোল্ড মানে হচ্ছে ধরা, তার পাস্ট ফর্ম হচ্ছে হেল্ড। ঠিক আছে, আর অবজেক্ট হচ্ছে লো ব্রাঞ্চ। ওকে, আর অ্যান্ড হি ওয়াজ অল টুগেদার উইদাউট হেয়ার, সে প্রায় অল টুগেদার মানে প্রায় চুল ছাড়া ছিল। তাহলে এখানে ভালো করে খেয়াল করো, এখানে যে ওয়াজ কথাটা আছে না, এটা তো বিভার্ব থেকে এসছে। এই যে বিভার্বের পাস্ট ফর্ম কি লিখেছি, ওয়াজ, সে ছিল, এটা বিভার্বের কনসেপ্ট অলরেডি বলে দিয়েছি। ওকে, দেখো 3 নাম্বার, দেখো where the parents of the man's calf, সেই বাচ্চাটার বাবা মা কোথায় ছিল। দেখো কাপস প্যারেন্টস র্যান অ্যাওয়ে হোয়েন শেরখা চেস্ট দেম, মানে বাচ্চাটির বাবা মা পালিয়েছিল যখন শেরখা তাদের ধাওয়া করেছিল। ঠিক আছে, এবার
এটা নয় বুঝলাম, তাহলে এখানে কনসেপ্টটা কি? এখানে কনসেপ্ট হচ্ছে সিম্পল পাস্ট টেন্স আর ফেজাল ভার্ব। অলরেডি সিম্পল পাস্ট টেন্সের ব্যাপারে একটু বলেছি। র্যান অ্যাওয়ে, পালিয়েছিল, এটা সাবজেক্ট, কাপস প্যারেন্ট সাবজেক্ট, এটা ভার্ব V2। ওকে, তা র্যান অ্যাওয়ে প্রেজেন্ট ফর্ম কি? V1 কি? রান অ্যাওয়ে। ওকে, তাহলে সাবজেক্ট যোগ V2 সিম্পল পাস্ট টেন্স, পালিয়েছিল, এটা হোয়েন দিয়ে যুক্ত হয়েছে, অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, ক্লজ পরে করাবো। যখন শেরখা তাদের ধাওয়া করেছিল, এই চেস্ট, এটাও V2, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন দিয়ে যুক্ত হয়েছে। ওকে, তাহলে এই যে শেরখা যখন তাদের ধাওয়া করেছিল, এখানে এটা এস, এটা V2, তাহলে দুটো সিম্পল সেন্টেন্স এখানে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স হয়েছে, এবং দুক্ষেত্রেই দেখো এখানেও একটা তোমার সিম্পল পাস্ট টেন্স, এখানেও একটা সিম্পল পাস্ট টেন্স। ওকে, দুটো বাক্য এখানে হোয়েন লিঙ্কার দিয়ে যুক্ত হয়েছে, সেটা পরবর্তীকালে ক্লজের চ্যাপ্টার এটা। ওকে, তো এইটুক বোঝো এখানে সিম্পল পাস্ট টেন্স, এটাও একটা সিম্পল পাস্ট টেন্স, এটাও সিম্পল পাস্ট টেন্স, আর সূত্র এস যোগ V2 যোগ অবজেক্ট জানো। এবার দেখো আর একটা জিনিস এটা জানবো, নতুন একটা ভার্ব, যে র্যান অ্যাওয়ে। র্যান অ্যাওয়ে কিন্তু জেনারেল ভার্ব নয়, এটা এগুলোকে ফেজাল ভার্ব বলে। একটা কিছু কোড ভার্বের সঙ্গে প্রিপোজিশন যোগ করে যে ভার্ব তৈরি হয় এগুলোকে ফেজাল ভার্ব বলে। তোমরা উঁচু ক্লাসে উঠে আরও হয়তো পড়বাই ফেজাল ভার্ব। এবার পরের প্রশ্ন দেখো, ওয়াই ডিড শেরখা কাম টু দ্য ডেন অফ দ্য উলফস? শেরখা কেন নেকড়েদের গুহায় এসেছিল? শেরখা কেম টু দ্য ডেন অফ দ্য উলফস টু লুক ফর দ্য ম্যানস কাপ। শেরখা উলফসদের ডেনে এসেছিল মানুষের বাচ্চার খোঁজে। ঠিক আছে, এবার এখানে কনসেপ্ট কি আছে? সিম্পল পাস্ট, বুঝতেই পারছো এখানে কামের পাস্ট ফর্ম কেম, এটা এই বাক্যটা হচ্ছে সিম্পল পাস্ট। এবার এই জায়গাটা অনেকের গুলিয়ে যাচ্ছে নাকি, আবার টু দিয়ে যুক্ত করলাম, টু লুক ফর দ্য ম্যানস কাপ। এই যে টু লুক ফর দ্য ম্যানস কাপ, শিশুটিকে খোঁজ দে, তে, এখানে ভালো করে খেয়াল করো, এখানে আমি যদি বাংলায় বলি দুটো ভার্ব আছে, এটা এসেছিল আর এটা হচ্ছে খোঁজে বা খুঁজতে। যখন এরকম দুটো ভার্ব থাকবে তার মধ্যে সিম্পল সেন্টেন্সে বুঝবে একটা ফাইনিট ভার্ব আর যাকে সমাপিকা ক্রিয়া বলে, একটা ইনকমপ্লিট ভার্ব যাকে নন ফাইনিট ভার্ব বলে। তাহলে ফাইনিট কোনটা? যেটা দ্বারা বাক্যের অর্থটা সম্পূর্ণ হয়। ভালো করে বোঝো, শেরখা নেকড়েদের গুহায় এসেছিল যদি আমি বলি, বাক্যটা কমপ্লিট ইন ইটসেলফ। ওকে, কারণ এইটার উপর ডিপেন্ড করতে হয় না। কিন্তু আমি যদি বলি মানুষের বাচ্চার খোঁজে, তো কি? ইনকমপ্লিট, সেন্সটা ইনকমপ্লিট, তাই তো? তাহলে একটা সিম্পল সেন্টেন্স করতে গেলে ফাইনিট ভার্ব হচ্ছে একদম মানে এসেনশিয়াল, এটা লাগবেই। কিন্তু তোমাকে আর যে এগুলোকে অনেক সময় পঙ্গু ভার্ব বলে, এই তোমার নন ফাইনিট ভার্বগুলোকে, এই যে খোঁজে, তার কারণ এটা কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারে। এবার এগুলোকে কী করে যোগ করব? এগুলো যোগ করার অনেক নিয়ম আছে ইংরেজিতে। কখনো পার্টিসিপেল যোগ করে করা হয়, কখনো ইনফিনিটিভ যোগ করে করা হয়, কখনো জিরান যোগ করে করা হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি মনে রাখবা যে যখন তে বিভক্তি থাকে, হ্যাঁ, বা এই ধরনের ক্ষেত্রে এখানে খোঁজে বা খুঁজ দে তুমি এইভাবে বলতে পারো, তখন কিন্তু দেখো এখানে কিন্তু ওই তে বোঝাতে আমি ইনফিনিটিভ টু, অর্থাৎ ভার্বের V1 এর আগে টুটা যোগ করে আমরা ইনকমপ্লিট ভার্বটাকে বসাই। ওকে, তাহলে এরকম যখন দুটো ভার্ব থাকবে, কমপ্লিট ভার্বের উপরই টেন্স ভয়েস ডিপেন্ড করছে, আর ইনকমপ্লিট ভার্বটাকে তুমি টু দিয়ে যুক্ত করতে পারো যদি সেক্ষেত্রে তে বোঝায়। তে ছাড়াও বসতে পারে, জেনারেলি তে থাকলে টু হয়। ওকে, দেখো 5 নম্বর কোশ্চেন দেখো, হু ওয়াজ আকেলা? গিভ এ ডেসক্রিপশন অফ আকেলা। আকেলা কে ছিল? আকেলার একটা সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো কি লিখলাম, আকেলা ওয়াজ দ্য লিডার অফ অল দ্য প্যাক অফ উলফস, হি ওয়াজ স্ট্রং অ্যান্ড কানিং। ওকে, দেখতে পাচ্ছ, আকেলা ওয়াজ দ্য লিডার অফ অল দ্য প্যাক অফ উলফস, হি ওয়াজ স্ট্রং অ্যান্ড কানিং। মানে কি? আকেলা ওয়াজ ছিল দ্য লিডার, প্রধান, অফ অল দ্য প্যাক অফ উলফস, প্যাক হচ্ছে কালেকটিভ নাউন, যে সমস্ত নেকড়েদের যে দল তাদের প্রধান। হি ওয়াজ স্ট্রং, সে খুব শক্তিশালী ছিল, অ্যান্ড কানিং, ধূর্তও ছিল, খুব চালাক ছিল। ওকে, এবার দেখো এখানের কনসেপ্ট বলতে তোমার সিম্পল পাস্ট টেন্সের কনসেপ্ট আছে, বুঝতেই পারছো। এখানে ওয়াজ, সিম্পল পাস্ট টেন্স ওয়াজ, এবং ওয়াজের যে বি ভার্বের ব্যবহার প্লাস সিম্পল পাস্ট টেন্স। ওকে, দুই ক্ষেত্রে সোজা আগে বলেছি, আর বি ভার্বের ব্যবহার বলেই দিলাম, এটা আর কিছু বলার নেই। এবার দেখো 6 নাম্বার, ওয়াই ডু ইউ থিঙ্ক আকেলা ওয়ান্টেড দ্য ম্যান স্কার্ফ ইন দ্য উলফস ফ্যামিলি? কেন তুমি মনে করো যে আকেলা
সেই ছোট্ট বাচ্চাটিকে তাদের দলের মধ্যে ইনক্লুড করতে চেয়েছিল। ওয়াই ডিড আকেলা ওয়ান্ট দ্য ম্যানস কাফ টু বি ইনক্লুডেড ইন্টু দ্য প্যাক অফ উলফস? কেন? দেখো, আকেলা নিউ দ্যাট, আকেলা জানতো যে মেন অ্যান্ড দেয়ার কাব, মানুষ এবং তাদের বাচ্চা, ঠিক আছে, কাবস হবে এখানে, কাবস আর ভেরি ওয়াইজ, খুব জ্ঞানী, খুব চালাক, অ্যান্ড দে ক্যান হেল্প ইন ফিউচার, তারা ভবিষ্যতে সাহায্য করতে পারে, তারা কাজে আসতে পারে। ওকে, তারা ভবিষ্যতে কাজে আসতে পারে। তা এখানে কনসেপ্ট কি দেখো, এখানে তোমার গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার রিলেট করছে সেটা হচ্ছে ক্যানের ব্যবহার। ওকে, এখানে হচ্ছে ইউজ অফ মডাল ক্যান। এবার দেখো তুমি বুঝতে পারছো দে ক্যান হেল্প ইন ফিউচার, এখান থেকেই আমরা ক্যানের ইউসেজটা একটু সেন্স করতে পারছি। সেটা কি? অ্যাবিলিটি, অর্থে অ্যাবিলিটি, সক্ষমতা। তা মানুষের বাচ্চা এবং মানুষ ভবিষ্যতে আমাদের সাহায্য করতে পারে, দ্যাট মিনস দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু হেল্প। তার মানে বুঝতেই পারছো সক্ষমতা, কোনো কিছু পারা অর্থে। আই ক্যান ডু ইট, আই ক্যান সুইম, আই ক্যান প্লে, ওকে, আই ক্যান রান, এগুলো সবগুলো কি? অ্যাবিলিটি, সক্ষমতা, পারা, সক্ষমতা অর্থে কিন্তু বেসিক্যালি এই মডাল ক্যানের ব্যবহার করা হয়। ওকে, আর মডালের সূত্র তুমি জানো, অ্যাক্টিভ ভয়েসে মডাল যদি ব্যবহার করতে চাও তাহলে সাবজেক্টের পরে মডাল ভার্বটা লিখতে হয়। সাবজেক্টের পরে মডালটা লিখতে হয়, তারপরে V1, তারপরে হচ্ছে গিয়ে তোমার অবজেক্ট। এটা অ্যাক্টিভ ভয়েসের সূত্র। আর প্যাসিভের সূত্র হচ্ছে অবজেক্ট, তারপরে মডাল যেটা সেটা লিখবা, তারপরে বি লিখবা, তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়। ঠিক আছে, এবার এখানেই তুমি বুঝতে পারছো এখানে দেটা কি? সাবজেক্ট, দের পরে মডাল ভার্ব কি বসেছে? ক্যান, এটা মডাল। আর V1 হচ্ছে কি? এটা হচ্ছে V1 হেল্প, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। ঠিক আছে, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, এখানে যদি অতীতকাল বোঝাতো তাহলে ক্যানের জায়গায় কুড হতো। মডাল ভার্বগুলো তোমরা জানো, 10টা মডাল ভার্ব আছে মোটামুটি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, মাস্ট। ঠিক আছে, এই মডাল ভার্ব থাকলে এই সূত্র দুটো হবে, ভালো করে খেয়াল করে নাও। অ্যাক্টিভ ভয়েসের সূত্র হচ্ছে সাবজেক্ট যোগ মডাল যোগ V1 যোগ অবজেক্ট, প্যাসিভে অবজেক্ট যোগ মডাল যোগ বি যোগ V3। ওকে, আর এখানে দে ক্যান হেল্প ইন ফিউচার, এটা কিন্তু মডালের ব্যবহার হয়েছে। ওকে, আশা করি তোমাদের এই যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার মুগলি থেকে যেটা রয়েছে, আমি ইউনিট 1 এবং ইউনিট 2 দুটোরই যে কোশ্চেন দ্য অ্যান্সার যেগুলো রয়েছে আমি কমপ্লিট করলাম। এবং এই কোশ্চেনগুলো অবশ্যই নিজের ভাষায়, আমি যেভাবে করালাম অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রেও নিজের ভাষায় লেখার চেষ্টা করো, গ্রামারটা বোঝো। ইংরাজিটা কিন্তু এইভাবে যদি ছোটোবেলা থেকেই শেখো তাহলে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটা আস্তে আস্তে গ্রো করবে, ভুলেও কিন্তু এগুলোকে মুখস্থ করতে যাবে না। তা ভিডিওটা যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও যদি তোমরা আমার কাছ থেকে এক্সপেক্ট করো, প্রত্যাশা করো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ট্যাপ করে দাও, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা পেতে পারো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।